ইসরায়েলের ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ঘাঁটিতে এই সব রকেট নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে, কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। তারা একে অপরের উপর হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে, আমাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তর অঞ্চলের প্রধান বিমানবন্দর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে। লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আরও দুটি হামলার দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়। তাদের বেশিরভাগ সফলভাবে ভূপাতিত করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাইডেন ঠিকমতো কথা বলতে পারছেন না, ট্রাম্প সুযোগ সন্ধানে মুখোমুখি বিতর্ক। চলতি বছরে মার্কিন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে বসেছেন। বৃহস্পতিবার দেশটির জর্জিয়ায় এই বিতর্কের আয়োজন করা হয়। এই বিতর্কে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের থেকে আলোচ্য বিষয় ছিল বাইডেনের বার্ধক্যের ছাপ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের আগে ট্রাম্প বাইডেনের মুখোমুখি বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা সরাসরি সম্প্রচার করেছিল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে দুই প্রতিপক্ষের মুখোমুখি বিতর্কে বাইডেনের বার্ধক্যের ছাপ যেন স্পষ্ট ফুটে ওঠেছে। এই সময় দেখা যায়, বিতর্কে বাইডেন ঠিকমতো কথা বলতে পারছেন না। একটা কথা বলতে গিয়ে একাধিকবার হোঁচট খাচ্ছেন। আর এই সুযোগে ট্রাম্প অনবরত মিথ্যা যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানুবুদ করছেন। বাইডেনের বয়স ৮১ আর ট্রাম্পের বয়স ৭৮। তারা দুইজনের বয়স নিয়ে খোঁচা দিতে পিছপা হন না। তবে বাইডেন যে প্রায় সময় হাঁটতে গিয়ে পড়ে যান, একজনের নাম বলতে গিয়ে অন্যজনের নাম বলে ফেলেন, অহরহ ভুলে যান, এ বিষয়ে কারো অজানা নেই। এছাড়া ট্রাম্প বাইডেন একে অপরকে গর্ভপাত, অভিবাসন, ইউক্রেন এবং গাজার যুদ্ধ এবং মার্কিন অর্থনীতি নিয়েও পাল্টাপাল্টি আক্রমণ করেন। এই বিতর্কের প্রথম আধা ঘন্টায় বাইডেন কথা বলতে গিয়ে একাধিকবার হোঁচট খেয়েছেন। পরের ভাগে গিয়ে তিনি ট্রাম্পকে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলের প্রসঙ্গে আঘাত করেন। এ সময় ট্রাম্পকে রীতিমতো অপরাধী বলে মন্তব্য করেন, যার জবাবে ট্রাম্প বাইডেনকে তার ছেলে হান্টার বাইডেনের অস্ত্র মামলার বিষয়টি নিয়ে প্রতিঘাত করেন। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা। আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র, একাধিক ওয়ারহেড ধারণকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অগ্রগতি দাবি করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, বুধবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় পৃথক মোবাইল ওয়ারহেডগুলোর পৃথকীকরণ এবং নির্দেশিকার নিয়ন্ত্রণ পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে। কেসিএনএ জানায়, একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রি-এন্ট্রি যানবাহন বা এমআইআরভির সক্ষমতা নিশ্চিত করতে এই পরীক্ষা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলেন, বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একাধিক ওয়ারহেড সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হবে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রাথমিকভাবে এই উৎক্ষেপণকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে। তারা জানায়, উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের একজন মুখপাত্র উত্তর কোরিয়ার দাবিকে প্রতারণা এবং অতিরঞ্জন বলে প্রত্যাখ্যান করেছেন। জেসিএস মুখপাত্র বলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সাধারণত অবতরণের পর্যায়ে আলাদা হয়ে যায়, তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরিত হয়। তীব্র গরমে আমিরাতে 10 মিনিটে খুতবা এবং জুমার নামাজ শেষ করার নির্দেশ। সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে তীব্র তাপদাহের কারণে 10 মিনিটে খুতবা এবং জুমার নামাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। 10 মিনিটে নামাজ শেষ করার এই নির্দেশনা শুক্রবার থেকেই শুরু করে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে। সূত্রটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি অনুসারে উপসাগরীয় দেশগুলোতে গ্রীষ্মের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। কিছু এলাকায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা অনুভব হয়। কিন্তু আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ফলে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আবার সৌদি আরবের বার্ষিক হজ যাত্রায় 1301 জন মারা গেছেন, যার মধ্যে 83% অনিবন্ধিত হজ যাত্রী। তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি সূর্যালোকের সংস্পর্শে এসেছেন, সেই জন্যই প্রাণহানি। ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার কঠোর হুঁশিয়ারি।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা ম্যারিন লে পেন। তিনি বলেন, তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবেন না। পার্লামেন্টে ন্যাশনাল র্যালির নেতৃত্বে দেওয়া মেরিন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি আলংকারিক পদ। প্রধানমন্ত্রী আদতে এই বাহিনীর দেখভাল করে থাকেন। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দল বাজে ফল করায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। 2 ধাপে ভোট গ্রহণের প্রথম দফা রবিবার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 7 জুলাই। জনমত জরিপ অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে ন্যাশনাল র্যালি পেতে পারে 36% ভোট। সেই হিসেবে পার্লামেন্ট নিয়ন্ত্রণে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি। বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে, তারা পেতে পারেন 29% ভোট। ম্যাক্রোর এনসাম্বল অ্যালায়েন্স পেতে পারে 19.5%। প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। প্রথাগতভাবে প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাশিয়ার পুরোদমে হামলা শুরুর পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় প্রভাবশালী দেশগুলোর নেতাদের একজন ম্যাক্রো। রাশিয়া যদি বেশি বাড়াবাড়ি করে সেই ক্ষেত্রে ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করে আসছেন তিনি। স্থানীয় পত্রিকা লে টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে মেরিন বলেন, ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বার্দেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন তিনি। তখন প্রেসিডেন্টের ক্ষমতা কমবে। উত্তেজনার মধ্যে এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু, অংশ নিয়েছে ইসরায়েলও। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 29টি দেশের 25,000-এর বেশি লোকের অংশগ্রহণে এই সামরিক মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। রিম অব প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে। এই মহড়া শুরু হয়েছিল 1971 সালে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া, ল্যাতিন আমেরিকার দেশগুলো এবং 7টি ইউরোপিয়ান দেশ অংশ নিচ্ছে। ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনিপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে। মহড়ায় 150টি বিমান, 40টি রণতরী, 3টি সাবমেরিন এবং 25,000-এরও বেশি সদস্য অংশ নেবে।